24 মে বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে এডিএসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। আইন কমিশন এখন কাগজে পাশ কাটিয়ে আইন তৈরিতে প্রধান বিচারপতির আক্ষেপ। নির্বাচনী রোডম্যাপকে ইতিবাচক বলছে বিএনপি, ইসির সঙ্গে সংলাপে আগ্রহ প্রকাশ। ওয়ানডেতে প্রথমবার 6-এ ওঠার সুযোগ, নিউজিল্যান্ডকে হারাতে টার্গেট 271। লেথাম ব্রুমের জুটির উপর ভর করে চোখ রাঙা ছিল নিউজিল্যান্ড, ভয় ছিল স্কোর ছাড়াবে 300 রান, তবে বলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ানোয় 270 রানে থামে কিউইদের স্কোর। এই ম্যাচ জিততে পারলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবার 6-এ উঠে যাবে বাংলাদেশ। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সহকর্মী সাইফুল মজুমদার। সাইফুল, 270 রানের যে ইনিংস নিউজিল্যান্ড খেললো এবং 271 রানের যে টার্গেট বাংলাদেশের, কি মনে হচ্ছে বাংলাদেশের আজকে জেতাটা সম্ভব? অবশ্যই সম্ভব। অনেকদিন ধরে বাংলাদেশ আয়ারল্যান্ডে আছে, ইংল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের বাইরে আসলে ম্যাচ জেতার এই যে 16 ম্যাচ জয় পায়নি বাংলাদেশ এখনো। সুতরাং আজকে ম্যাচটার সম্ভাবনা আছে। এই ধরনের যে ব্যাটসম্যানরা টাচে আছে, আমরা যদি দেখি সৌম্য ব্যাক টু ব্যাক 50 করেছে, তামিমও রানে আছেন, বাকি যারা, এবং আজকে নাসির ফিরেছেন। সুতরাং এখানে ব্যাটিং এর যে ডেপথটা, সেই ডেপথটা বেড়েছে। নাসির হোসেনকে একটু সাইফুল জানতে চাইছিলাম, নাসির হোসেনের এই একাদশে ঢোকাটা কি একটু আকস্মিক? অবশ্যই আকস্মিক। আমরা আশা করেছিলাম যে তারও আগে যদি প্রথম ম্যাচ থেকে আশা করা হচ্ছিল যে তাকে প্রথম ম্যাচে দেখা যাবে, কারণ অনেকদিন পর সে জাতীয় দলে ব্যাক করেছে এবং তার ব্যাক করার পেছনে যে ছিল ঘরোয়া ক্রিকেটে তার যে দুর্দান্ত পারফরমেন্স, সেই পারফরমেন্সেরই একটা পুরস্কার পেয়েছিলেন তিনি। কিন্তু টিম কম্বিনেশন করতে গিয়ে এই ধরনের কন্ডিশনে কী ধরনের করবে, কারণ তার পরিবর্তে মিরাজকে খেলানো হয়েছে, আপনার সানজামুল ইসলামকে খেলানো হয়েছে। টিম কম্বিনেশনকে করতে গিয়ে আসলে একাদশে জায়গা পাননি। যেহেতু এটা একটা শেষ ম্যাচ, এখানে হারানোর কিছু নেই, কিন্তু বাংলাদেশ যেহেতু এখানে জিতলে র্যাঙ্কিংয়ে 6 উঠার একটা সুযোগ আছে, সেক্ষেত্রে নাসিরকেও একটা দেখার সুযোগ ছিল এবং সেটি দেখেছেন। এবং বোলিংয়ে নাসির কিন্তু হতাশ করেনি এবং ব্যাটিংও আশা করা হচ্ছে। আরেকটি বিষয় অবশ্যই বলতে, আজকে প্রথম যে ইনিংসটি আমরা দেখলাম সেটাতে অবশ্যই শেষ 10 ওভার বাংলাদেশ দারুণভাবে খেলায় ফিরে এসেছে, কারণ আমরা দেখছিলাম যে 200 রান পেরিয়ে গেছে নিউজিল্যান্ড 3 উইকেটে মাত্র। তারপরে বেশ কয়েকটি উইকেটের পতনে 270 রানে থামে নিউজিল্যান্ড এবং শেষ 12 ওভারে বোধহয় 65-70 রান তারা তুলতে পেরেছে। অবশ্যই দুর্দান্ত বলতে হবে যে ডেথ ওভারে বাংলাদেশের বোলারদের ডেথ ওভারে একটু দুর্নামি আছে। সেখানে আজকের ডেথ ওভারে দুর্দান্ত যদি বলা হয় যে বোলিং করেছে মাশরাফি বলেন, সবাই আসলে, মুস্তাফিজ কাউকে আপনি আসলে পিছিয়ে রাখতে পারবেন না, সব বোলারই ভালো বোলিং করেছে। শুরুটা তারা যেভাবে করেছিলেন সেখানে একটা পর্যায়ে মনে হচ্ছিল রান 300 350 হয়তো করতে পারে, কারণ তারা এই ট্রাইনেশনে 350 কাছাকাছি স্কোর 2বার করেছে। সুতরাং সেই ধরনের যে একটা সম্ভাবনা ছিল সেটি হয়নি, বরং এই যে তাদেরকে 270 মধ্যে আটকে রাখা এবং এই আটকে রাখার পেছনে অবশ্যই বোলারদের অবদান আছে এবং ক্রেডিট অবশ্যই বোলারদের দিতে হবে। ক্যাচ মিসের প্রসঙ্গটি আজকে এবং ফিল্ডিংয়ে বাংলাদেশ বেশ কিছু জায়গায় দুর্বলতার পরিচয় দিল, বিশেষ করে শেষ ক্যাচটি যেটি আসলে খুব বেশি ক্ষতির কারণ বাংলাদেশের জন্য হয়নি, কিন্তু মাহমুদুল্লাহ একদমই একটি সহজ ক্যাচ ছেড়ে দিলেন। ফিল্ডিংয়ে আসলে ভুগছেই বাংলাদেশ ধারাবাহিকভাবে। যদি বলি ইনিংসের শুরুতে একদম তৃতীয় বলেই মাশরাফির ওভারে যে ক্যাচটি নাসির ছেড়েছিলেন, এটা আসলে অমার্জনীয় অপরাধ। এটাকে কোনোভাবেই এই পর্যায়ের ক্রিকেটার কিংবা নাসিরের মতো ক্রিকেটার আসলে ক্যাচ ফেলবে, এটি হয়ে গেছে। আমরা দেখেছি মোসাদ্দেক সৈকত একটা ম্যাচে সেই মাশরাফি বোলিংয়েই আগের ম্যাচে ক্যাচ ছেড়েছে, কিন্তু দুর্দান্ত কিছু ক্যাচ নিয়েছে। আমরা যদি ফিল্ডারদের যদি একদমই দুর্নাম দিই সেটি হবে না, তারা কিন্তু যে কিছু অসাধারণ ক্যাচ ধরেছে আমরা ট্রাইনেশনে গত ম্যাচগুলোতে দেখেছি। তবে এই ক্যাচগুলো যে কতটুকু মূল্য দিতে হয় আমরা দেখেছি যে টম লেথামের ক্যাচ ছাড়ার পর তার যে 84 রান করেছেন, কিংবা মাহমুদুল্লাহ যে ক্যাচটির কথা বলছেন, সব মিলিয়ে ক্যাচ ছাড়ার যে মূল্য কতটুকু সেটি আমরা ওয়ানডেতে দেখে থাকি। এবং আজকে অবশ্যই তারপরে সবকিছু মিলে ক্যাচ ছাড়ার যে এটা ছিল সেটি কিন্তু বোলাররা সেটি ঘুচিয়ে দিয়েছেন এবং আমার কাছে মনে হয় 300-র নিচে আটকে রাখা নিউজিল্যান্ডকে এটি অবশ্যই বোলারদের ক্রেডিট। এবং এখন যে কাজটা করতে হবে ব্যাটসম্যানরা দুর্দান্ত ফর্মে আছেন এবং তারা যদি সেটি এই টার্গেটটা চেস করা খুব একটা কঠিন না বাংলাদেশের পক্ষে। আজকে যেহেতু নাসির ফিরেছেন, আমি আবার বলছি যে যেহেতু ব্যাটিংয়ের ডেপথটা বেড়েছে, একজন ব্যাটসম্যান বেশি পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি যে 270 চেস করা খুব একটা কঠিন হবে না। এবং আজকের ম্যাচটা জয় অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি, তার আগে এই জয়টা গুরুত্বপূর্ণ, পাশাপাশি র্যাঙ্কিংয়ে 6 ওঠার জন্য তো অবশ্যই এই ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে। আজকের আয়ারল্যান্ডের যে মাঠের যে উইকেট, সেই উইকেট সম্পর্কে আপনি কি বলবেন? এইটি 270 রান এখনকার ওয়ানডের হিসাবে খুব সহজ টার্গেট হলো, কিন্তু 270 রান তো অনেক বেশি স্পোর্টিং উইকেট লাগে প্রথম ইনিংসে 270 করতে। আজকের উইকেট কি খুব ভালো?
উইকেটটা একদমই ভালো বলবো না, এখানে বল আসলে যদি এখন যে যখন দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাট করছে তখন কিন্তু এখানে রানটা চেস করা একটু কঠিন হবে, বলটা একটু এখন স্লো হয়ে আসবে। সেক্ষেত্রে উইকেটটার দিকে আসলে না তাকিয়ে ব্যাটসম্যানদের যে কাজটা করতে হবে যে নিজেদের কোনো ভুল করা চলবে না, অর্থাৎ ওপেনার যদি দারুণ একটা শুরু এনে দিতে পারেন সেক্ষেত্রে পরে মিডল অর্ডাররাও সেটাকে ক্যারি করতে পারবে এবং মূল দায়িত্বটা হচ্ছে দুই ওপেনারের কাঁধে। তো সুতরাং সেই ওপেনার যদি দারুণ শুরু করতে পারেন সেক্ষেত্রে বাংলাদেশ অবশ্যই এই রানটা চেস করা সম্ভব। সাইফুল, আপনাকে ধন্যবাদ। আপনার সঙ্গে নিশ্চয়ই এই বিষয়ে আরো কথা হবে আমাদের, তবে আমরা এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি নিচ্ছি। আইন কমিশনের সঙ্গে আলোচনা ছাড়াই আইন তৈরি করা হয় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি আরো মন্তব্য করেছেন যে সরকার আসলে আইন বিভাগকে পুরোপুরি কবজায় নিয়ে যেতে চায়। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে উপস্থিত আছেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আছেন অ্যাডভোকেট নিতা রায় চৌধুরীও আমাদের সঙ্গে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, প্রধান বিচারপতি যেমনটি বলছেন যে অধস্তন আদালতকে সরকার আসলে অধিকার করে নিয়েছে, এখন সুপ্রিম কোর্টকে অধিকারে নিতে চায়, এই বক্তব্যের সাথে আপনি আসলে কতটা একমত অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন? একদম স্যার। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আমাদেরকে শুনতে পাচ্ছেন না। আমরা অবশ্যই অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে শুনতে পাচ্ছি। আমি আমার বরিশালের যে সহকর্মী আছেন তাকে অনুরোধ করব আমার প্রশ্নটি যেন একটু অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে একটু পৌঁছে দেন। যে আমি জানতে চাইছিলাম, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, প্রধান বিচারপতি বলছেন সরকার যেমন অধস্তন আদালতকে, বিচার আদালতকে কুক্ষিগত করে রেখেছে, তেমনি একইভাবে সুপ্রিম কোর্টকেও কুক্ষিগত করতে চায়। এই বক্তব্যের সাথে আপনি কতটা একমত পোষণ করেন? এই বক্তব্য নিয়ে আপনার আসলে মতামত কি? মধ্যে একটু শুনছিলাম, এখন আবার আমার অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে প্রশ্নটি পৌঁছে দেওয়ার জন্য আমি একটু আবার বলছি যে বরিশালে মুরাদ ভাই আছেন। মুরাদ ভাই, আপনি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে, আমরা অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে জানতে চাইছি যে প্রধান বিচারপতি বলছেন অধস্তন আদালতকে কুক্ষিগত করে রেখেছে সরকার, এখন চাইছে সুপ্রিম কোর্টকেও বা উচ্চ আদালতকেও পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিতে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন আমাদেরকে শুনতে পারছেন না। আমরা একটু আবার তার কাছে ফিরে আসবো। আমরা একটু অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কাছে যাই। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, প্রধান বিচারপতি বলেছেন যে আইন কমিশনকে পাশ কাটিয়ে আইন তৈরি করা দুঃখজনক। আসলে আমরা কখনোই আইন কমিশনকে আস্থায় নিয়ে আইন তৈরি করতে দেখিনি। আইন প্রণয়নের ক্ষেত্রে আইন কমিশনের প্রতি এই অনাস্থাকে আপনি কিভাবে দেখেন? অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। আপনাকে ধন্যবাদ। আইন কমিশন গঠনের যে মূল বিষয়টা, যে উদ্দেশ্য, সেটা হচ্ছে যে দেশের যে চলমান যে আইন পরিস্থিতি, সামাজিক পরিস্থিতি এবং সেইগুলো নিয়ে তারা গবেষণা করবে এবং সময় উপযোগী আইন কোনটা সংশোধন বা কোনটা পরিবর্তন আইন কমিশনের। কিন্তু কখনোই আইন কমিশনের কোনো সুপারিশ বা আইন কমিশনের কোনো যে আইন তারা তৈরি করতে চান সেগুলোকে গুরুত্ব দেওয়া হয় না। বিশেষ করে বর্তমান সরকারের আমলে, আওয়ামী লীগ সরকারের আমলে আইন কমিশন সম্পূর্ণরূপে একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর অন্যদিকে যে কথাগুলো আপনি বললেন যে প্রধান বিচারপতি অধস্তন আদালত সম্পর্কে এবং সুপ্রিম কোর্ট সম্পর্কে গতকাল যে কথাগুলো বলেছেন, যে সরকার অধস্তন আদালতগুলোকে সম্পূর্ণরূপে এরা কবজায় করে ফেলেছে এবং তারা তাদের ইচ্ছা অনুযায়ী তারা সেটা চালাতে চায় এবং সুপ্রিম কোর্টকেও তারা নিয়ন্ত্রণে আনতে চায়। এটা একটা বাস্তবসম্মত বিষয়। বাংলাদেশের সমস্ত অধস্তন আদালত অর্থাৎ কোর্ট অফ ম্যাজিস্ট্রেট এবং সেখানে যে লোয়ার জুডিশিয়ারি জজ কোর্ট এবং আপনার ম্যাজিস্ট্রেট কোর্ট, মেট্রোপলিটন এরিয়া সিএমএম কোর্ট, এই সমস্ত আদালতদের আচরণে আমরা লক্ষ্য করি
যে একটা কেসে হয়তো দেখা গেল যে 200 লোককে আসামি করা হলো, এবং সেই 200 লোককে আসামি করার পরে তদন্তকারী কর্মকর্তা ঠিক সেই 200 জনের বিরুদ্ধেই চার্জশিট দাখিল করলো, কিন্তু আবার যখন চার্জ ফ্রেম করে বা চার্জশিট গ্রহণ করে তখন আদালত ওই 200 জনকে নিচ্ছে, কারণ এটা সরকারের ইচ্ছা অনুযায়ী এটা করা হচ্ছে। অতএব এই ক্ষেত্রে এবং বিচারের ক্ষেত্রেও মানে সরকার কি চায় সেইভাবেই বিচারটা হচ্ছে সারা বাংলাদেশে, এবং তাদের নিয়োগ, বদলি, তাদের তাদের প্রমোশন, এবং সম্পূর্ণ যেহেতু আইন মন্ত্রণালয় কর্তৃক সরকার এটা নিয়ন্ত্রণ করতে চায় এবং করছে, সেই কারণে এখানে আপনার স্বাধীন বিচার ব্যবস্থা যেটা যার জন্য আমরা লড়াই করছি যুগ যুগ ধরে, সেটা সম্পূর্ণরূপে এখন ভেঙে পড়ছে। আর সুপ্রিম কোর্টকে নিয়ন্ত্রণে নিতে যাচ্ছে যে ষোড়শ সংশোধনী, এই ষোড়শ সংশোধনীর মাধ্যমে যে মানে সুপ্রিম কোর্টের বিচারকদের তাদের শাস্তি বা তাদের অপসারণ বা তাদের মানে নিয়োগ টিয়োগের বিভিন্ন ক্ষেত্রে যে জিনিসটা এতদিন যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে ছিল, যে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে সেটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটাকে তদন্ত করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, সেটি পার্লামেন্টের হাতে নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যে পার্লামেন্টে তখন দলীয় বিবেচনায় মানে শুধুমাত্র দলীয় স্বার্থের কারণে তাদেরকে অপসারণ করা যাবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। এতে করে বিচার ব্যবস্থার কোনো স্বাধীনতা থাকবে না, সম্পূর্ণরূপে দলীয় সিদ্ধান্তের উপরে, দলীয় রাজনীতির উপরে তারা নির্ভরশীল হয়ে পড়বে। দেশের এই যে বিরাজমান যে পরিস্থিতি, দেশের যে আমাদের সংবিধানের যে মূল যে 3টে স্তম্ভ, একটা হচ্ছে আপনার জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেশন এবং পার্লামেন্ট। এখানে আপনার জুডিশিয়ারি হচ্ছে মানে সুপ্রিম কোর্ট হচ্ছে কাস্টোডিয়ান অব দি কনস্টিটিউশনের ব্যাখ্যা, কনস্টিটিউশনের মানে আইনের প্রয়োগ করা এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টের ডিসিশনগুলো সেটা আইন হিসেবে মানে রেফারেন্স হিসেবে আসা। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টও যদি এভাবে নিয়ন্ত্রণের মাঝে চলে যায় তাহলে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়বে, এবং বিচার ব্যবস্থা অনেকাংশেই কিন্তু আজকে। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনাকে ধন্যবাদ, আপনি আপনার বক্তব্য দিয়েছেন। আমরা একটি অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনকে শুনবো, তবে তার আগে একটি বিরতি নিয়ে ফিরছি। এডিএসপিকে ফিরে এলাম। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে প্রধান বিচারপতি অভিযোগ করছেন অধস্তন আদালতকে যেভাবে কুক্ষিগত করা হয়েছে তেমনি সুপ্রিম কোর্টকেও কুক্ষিগত করতে চাইছে সরকার। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য শুনতে চাইছি, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। দেখুন, যে প্রশ্নটি করেছেন সেটা একটু কমপ্লিকেটেড বলবো না, সরাসরি প্রশ্নটা করেছেন আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল সাহেব, এবং অ্যাটর্নি জেনারেল সাহেব এটার উত্তর দিয়েছেন কোর্টে। কাজে এর থেকে বাড়িয়ে বা কমিয়ে কিছু বলার নেই। অ্যাটর্নি জেনারেল স্পোকম্যান অফ দ্য গভর্নমেন্ট, তিনি তার বক্তব্য রেখেছেন রাষ্ট্রের পক্ষে। এখন আমি যেটা বলতে চাচ্ছি যে কথাটা, সেটা হচ্ছে যে মাননীয় প্রধান বিচারপতি যে কথাটা বলেছেন সেটা তার নিজের ভাবনা থেকে বলেছেন, নিজের চিন্তা থেকে বলেছেন, তার নিজের ব্যাখ্যার থেকে বলেছেন। আবার অ্যাটর্নি জেনারেল কিন্তু সমভাবে তার নিজের অবস্থান পর্যালোচনা করে তিনি তার ব্যাখ্যার উত্তর দিয়েছেন। সুতরাং এখানে বলা যেতে পারে এটা যে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে এই মামলাটা 16তম সংসদ যেটা আপিল শুনানি হচ্ছে এখন, সেই মামলাটা একটি ঐতিহাসিক মামলা এই কারণে যে ধরনের মামলা বাংলাদেশের এই মাজহার হোসেন মামলার পরে বোধহয় এই একটি মামলা যেটা নিয়ে আলোচিত মামলা। এখানে সংসদ মাননীয় বিচারপতিদের বিসঙ্গ করবেন কিনা এই সমস্ত জড়িত আছে। সুতরাং এই ব্যাপারটা 5 দিন 6 দিন শুনানি হচ্ছে, শুনানি আরও হবে। এই নিয়ে মাননীয় প্রধান বিচারপতি কি মন্তব্য করলেন, উত্তরে অ্যাটর্নি জেনারেল কি বললেন, সেটা কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে যে মূল আপিলটির শুনানিটা আমাদের সঠিকভাবে সঠিক আইন বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে যে সংবিধানের ধারা উপধারাগুলি বিশ্লেষণ করে একটি সঠিক রায় এদেশের মানুষ কামনা করে। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। তার আগে অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনার কাছে জানতে চাইবো একই প্রশ্ন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুনের কাছে করতে চাই। সেটি হচ্ছে যে 70 অনুচ্ছেদ সংবিধানে এখন আর রাখার যৌক্তিকতা রয়েছে কিনা, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী? আমি মনে করি একটি গণতন্ত্রের বিকাশের স্বার্থে 70 অনুচ্ছেদ রাখার কোনো প্রয়োজনীয়তা নাই।
কারণ মেম্বার অফ পার্লামেন্ট ইজ ইলেক্টেড বাই ডাইরেক্ট ভোট অফ দ্য পিপল, জনগণের ভোটে নির্বাচিত হয় এবং এই দেশের মালিক হচ্ছে জনগণ। অতএব যে অঞ্চলে জনগণ দ্বারা সে নির্বাচিত হয়ে আসবে সেই জনগণের স্বার্থে, জনগণের পক্ষে যদি নিজের দলের বিরুদ্ধেও তাকে ভোট দিতে হয়, তাতে কিন্তু অন্য অন্য দেশে, যেমন আমরা ইংল্যান্ডে দেখেন, আমেরিকায় দেখেন, বিভিন্ন জায়গায় এটা কিন্তু বিধান এখন আছে। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনি মনে করছেন যে এখন 70 অনুচ্ছেদের আর কোনো প্রয়োজন নেই? আমি মনে করি 70 অনুচ্ছেদে কোনো প্রয়োজন নেই। আমি সংসদ সদস্যদের, মানে মেম্বার অফ দ্য পার্লামেন্ট ইজ দ্য মেম্বার অফ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন। সুতরাং আপনি মনে করছেন 70 অনুচ্ছেদে কোনো প্রয়োজন নেই। অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন এই বিষয়ে কি মনে করেন সেটি একটু জানতে চাইবো, যে 70 অনুচ্ছেদের প্রয়োজন এখন আর রয়েছে কিনা, কখনো ছিল কিনা, এটি আপনার মতামত আমরা জানতে চাইবো যে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে সেটি আপনি রাখা দরকার মনে করছেন কিনা? অসংখ্য ধন্যবাদ প্রশ্নের জন্য। আমরা প্রায়শই শুনি, সুশীল সমাজ বলেন, বিভিন্ন সেমিনার টক শোতে বলা হয়, রাজনৈতিক নেতৃবৃন্দ বলছেন যে 72 সংবিধানে ফিরে যেতে হবে। তো 72 সংবিধানে যদি ফিরে যায় তাহলে 70 অনুচ্ছেদ কিন্তু 72 সংবিধান ছিল। এখানে এই প্রশ্নের উত্তরে কিন্তু মাননীয় প্রধান বিচারপতির কাছে উত্তর দিয়েছেন আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব। তিনি বলেছেন যে 70 অনুচ্ছেদ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এটা প্রয়োগের ব্যাপারে কিন্তু বিধিবিধান হবে, রুলসের মোতাবেক এটা হবে, কাজে এটা আতঙ্কিত বা দ্বিধাদ্বন্দ্বের কোনো প্রশ্ন নাই। এবং বিগত দিনে যেভাবে যখন এটা ছিল 70 অনুচ্ছেদ সংবিধানে, একটি ঘটনাও ঘটেনি যার দ্বারা বিচার বিভাগ অসন্তুষ্ট বা বিচার অধিকারকে খর্ব করা হয়েছে বলে আমার জানা নেই। সুতরাং আমার মনে হয় যে এই 70 অনুচ্ছেদ যেহেতু 72 সংবিধানের অংশ, অ্যাট দি সেম টাইম এই সংবিধানের সংসদে যারা বসেন তারা কিন্তু সংবিধান মোতাবেক জনপ্রতিনিধি, সংবিধান অনুযায়ী জনপ্রতিনিধি বলেই 70 অনুচ্ছেদটা থাকা সংসদ সদস্যদের জন্য একটু অবমাননাকর কিনা? কারণ আমরা হর্স ট্রেডিং এর কথা শুনেছি, আমরা কি আমাদের সংসদ সদস্যের প্রতি এতটুকু আস্থা রাখতে পারবো না যে তারা দলে আছে? তারা এই ব্যাপারটি নিয়ে মামলাটা হয়েছে, সেটা হাইকোর্টে যা রায় দিয়েছেন। এখন আপিল বিভাগের ফুল বেঞ্চে মামলাটি আছে, আমার মনে হয় যে 70 অনুচ্ছেদ নিয়ে নিশ্চয়ই আরো কিছু প্রশ্ন থাকবে। আমরা এটা বিরতি চলে যাব। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনি কি 70 অনুচ্ছেদের সম্পর্কে 72 সংবিধানের যে আছে যে এই প্রসঙ্গটি বলছিলেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনি তার সাথে আমরা একটু ইউসুফ হোসেন হুমায়ুনকে শুনি। জি। মাননীয় বিচারপতিগণ নিয়োগ করেন মহামান্য রাষ্ট্রপতি, তিনি নিয়োগ করেন, নিয়োগকর্তা তিনি। সেখানে সংসদ সদস্যদের প্রশ্ন তো তখনই আসবে, নিয়োগের ব্যাপারে না, যখনই আসবে যদি কোনো এমন কোনো ঘটনা ঘটে যেটা বিচারপতিদের অভিশংসনের প্রশ্ন থাকে, সেই ক্ষেত্রে শুধু পার্লামেন্ট সদস্যদের একটি ভূমিকা থাকবে। অপসারণের প্রসঙ্গটি সেটি বলছে। কিন্তু আমি অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, আপনি 70 অনুচ্ছেদ যেহেতু আপনি মনে করেন যে এটি বাতিল হয়ে যাক, 72 সংবিধানে এটি ছিল, তারপর আপনি এটি মনে করছেন কিনা যে বাতিল হয়ে যাক? অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, 72 সংবিধানে যে বিধানগুলো ছিল সেটা কিন্তু পরবর্তী সময়ে সেটা রক্ষিত হয়নি। 74 সংশোধনীর মাঝ দিয়ে 72 সংবিধানকে সেখানে কিন্তু কবর রচনা করা হয়েছে। 74 সংশোধনী 72 সংবিধানের 72 সংবিধানকে। চৌধুরী, তাহলে আপনি মনে করছেন যে 70 অনুচ্ছেদের আর দরকার নেই? বিএনপি 2-3 দফায় ক্ষমতায় ছিল কিন্তু 70 অনুচ্ছেদ ছিল, মনে করছেন আপনি পরবর্তীতে বিএনপি ক্ষমতায় যদি আসে বা জোটের ক্ষমতা আসে তখন 70 অনুচ্ছেদ বাদ হওয়া উচিত, আপনারা সেরকম মনে করছেন? আমি 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 এখন যেটা মনে করছি যে আমাদের লার্নেড সিনিয়র ইউসুফ হোসেন হুমায়ুন সাহেব উনি মানে নিজের অবস্থান থেকে কথাগুলো বলছেন, কিন্তু উনিও আমার মনে হয় বিশ্বাস করেন যে 72 সংবিধানের যে বিষয়গুলো ছিল, যেমন ধর্মনিরপেক্ষতা, যেমন সমাজতন্ত্র, গণতন্ত্র, তারপরে আপনার যে আমরা আপনার বক্তব্য পরিষ্কার। অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী এবং অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা একটি বিরতি দিচ্ছি। ইসির নির্বাচনী রোডম্যাপকে ইতিবাচক বলে মনে করছে বিএনপি। ইভিএম নিয়ে কমিশনের নমনীয় অবস্থান এবং প্রশাসনকে প্রমুক্ত করার লক্ষ্যকে স্বাগত জানিয়েছেন দলটির নেতারা। নির্বাচনী কমিশনের সঙ্গে সংলাপেও আগ্রহী বিএনপি।
নতুন নির্বাচন কমিশন গঠনের পর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন সময়ে কমিশনের ভূমিকা নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার প্রতি অনাস্থাও জানিয়েছিলেন দলটির অনেক নেতা। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপের খসড়াকে স্বাগত জানিয়েছেন দলের নীতি নির্ধারকরা। নেতারা এখন বলছেন নির্বাচন কমিশনের উপর তারা আস্থা রাখতে চান। আগামীতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। নির্বাচনের প্রাসঙ্গিক যত নিয়ম কানুন আছে, ইনক্লুডিং ভোটার তালিকা হালনাগাদ করা ইত্যাদি, এই কাজগুলি তিনি আগামী এই জুলাই থেকে নভেম্বরের মধ্যে উনি করতে চান। ভালো, এটা সব রাজনৈতিক দলের সঙ্গে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে সবার সঙ্গে আলোচনা করা দরকার, সবারই মতামত নেওয়া দরকার, এবং উনি এটাও বলেছেন আর কি, এবং আমরা সেটা আমি মনে করি এটা ভালো। সব রাজনৈতিক দল রাজি না হলে নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না, ইসির এমন ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। আজকের রোডম্যাপকে আমি ইতিবাচকই দেখছি, কারণ তিনি স্টেক হোল্ডার অর্থাৎ রাজনৈতিক দল সমূহের সাথে বৈঠকে বসতে চাচ্ছেন, সংলাপ করতে চাচ্ছেন, এটা নিশ্চয়ই বলবো, এবং সেখানে আমরা খোলাখুলিভাবে তুলে ধরব যে সুষ্ঠু নির্বাচনের পক্ষে অন্তরায় কী এবং এই অন্তরায় দূর করার জন্য তারা কি করবেন, আমরা সেই সমস্ত দাবি সমূহ তুলে ধরব। আগামী নির্বাচন সুষ্ঠু করতে বিএনপি ইসিকে সব ধরনের সহায়তা দিতে তৈরি আছে বলেও জানিয়েছেন দলটির নেতারা। সব দলের জন্য সমান সুযোগ তৈরি ও প্রশাসনকে প্রভাবমুক্ত করতে কমিশনকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন রশিদ এবং চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডক্টর সাদত হোসেনও আমাদের সাথে থাকবেন কিছুক্ষণের মধ্যেই। জনাব শেখ হারুন রশিদ, নির্বাচনের রোডম্যাপকে ইতিবাচক মনে করছে বিএনপি, আওয়ামী লীগের কাছে এই রোডম্যাপ কেমন মনে হচ্ছে? ধন্যবাদ। আজকে বাইরে আমাদের যারা শ্রোতা দর্শকরা আছেন, যারা কষ্ট করে শুনছেন আমাদের অনুষ্ঠান, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বিএনপি এত দূর, এত বিরোধিতা, এত মানুষ হত্যা, এত এই দেশটাকে অশান্ত সৃষ্টি করে অবশেষে তারা এই কথা বলছেন যে আমরা নির্বাচনে আসব। তো আপনারা জানেন যে এর আগে তারা প্রায় 200-250 মানুষকে তারা পুড়িয়ে মেরেছে। বিভিন্ন সময় নির্বাচনে তারা তো আসেই নেই, বরং নির্বাচন যাতে না হয় তারা সে চেষ্টা করেছে। আমরা মনে করি গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এই জন্যে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর সরকার জননেত্রী শেখ হাসিনা চান নির্বাচনে সবাই অংশগ্রহণ করুন, কিন্তু ওনারা চান ওনাদের ইচ্ছা মতো নির্বাচন হতে হবে। কিন্তু আমি যদি প্রশ্ন করি, বিএনপি যে সময় ক্ষমতা ছিল সে সময় তারা কীভাবে ক্ষমতা আসছিল? হ্যাঁ না ভোট দিয়ে। এক পাশে কেউ নাই আর এক পাশে এইভাবে তারা নির্বাচনে করে ক্ষমতা আসছিল। আমি 2বার এমপি ছিলাম, 86 সালে একবার, সে সময় হোসেন মোহাম্মদ এরশাদের সরকার ছিল, 91 সালে একবার, সে সময় বিএনপির খালেদা জিয়ার সরকার ছিল। আমি খুলনার জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেক্রেটারি, কিন্তু খুলনার কোনো উন্নয়ন কাজ এদের দ্বারা আমি দেখি নাই। আওয়ামী লীগ এই রোডম্যাপ নিয়ে কি চিন্তা করছে সেই ব্যাপারে নিশ্চয়ই আপনার বক্তব্য আমরা শুনবো। আমাদের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির ডক্টর সাদত হোসেন আছেন। আমি ডক্টর সাদত হোসেনের কাছে জানতে চাইবো যে নির্বাচনকে কিছুদিন ধরেই বিএনপি লেভেল প্লেইং ফিল্ডের দাবি করে আসছিল, ইসির রোডম্যাপ জানার পরে লেভেল প্লেইং ফিল্ডটা নিয়ে আপনাদের মনে নতুন আস্থা তৈরি হচ্ছে কিনা? আর জনাব শেখ হারুন রশিদ বলছিলেন যে আপনারা নির্বাচনে তো আসবেন, এখন ঘোষণা দিচ্ছেন, কিন্তু তার আগে এই জ্বালাও পোড়াও রাজনীতি করে মানুষকে হত্যা করে আপনারা আসলে কি অর্জন করলেন? ডক্টর সাদত হোসেন। ধন্যবাদ আপনাকে। আমরা নির্বাচন কমিশনকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের নেত্রী কনসেপ্ট দিয়েছেন এবং এটার প্রেক্ষিতেই আমরা বিভিন্ন জায়গায় সমাবেশ করেছি, সেমিনার করেছি। ইতিমধ্যে আমাদের ভিশন 2030 একটা কনসেপ্ট এসেছে, এটা নিয়ে আমরা জনমত সৃষ্টি করার চেষ্টা করছি। তো যে জিনিসটি হচ্ছে আসলে ভোটাধিকার, সাউন্ড শুনছি না, ভোটাধিকার হরণ করার উদ্দেশ্যে আওয়ামী লীগ যেটা 2014 সালে করেছে, আমরা চাই যে সামনের এই নির্বাচনটি গ্রহণযোগ্য হোক, সবার অংশগ্রহণে হোক এবং সব দলের সর্বসম্মতিক্রমে একটি ইনক্লুসিভ ইলেকশন হোক, এটাই আমরা চাই। এবং এই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনারা দেখেছেন যে আমরা সরোয়ার্দী উদ্যানে কিন্তু
আজকে একটা সমাবেশের কথা ছিল, কিন্তু এটারও পারমিশন আমরা পাইনি। এই যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলছেন, আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের জন্য সবসময় রাস্তাটি থাকে একটি স্বচ্ছ সুন্দর, কিন্তু আমাদের জন্য সেটা কিন্তু ডক্টর শাহাদাত হোসেন আপনি মনে করেন কিনা যে আজকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসার জন্য বিএনপিকেই আমরা আসলে দায়ী করতে পারবো? কারণ 2014 সালে বা নির্বাচনের আগে 2013 সালে পুরোটা জুড়েই নানাভাবে বিএনপিকে নির্বাচনে আসার জন্য আহ্বান জানানো হচ্ছিল, বিএনপি কিন্তু সেগুলি প্রত্যাখ্যান করেছিল এবং নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিল। সেটি ভুল ছিল কিনা? আমাদের ওই নির্বাচনে আমাদের নেত্রী যেটা বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি নির্বাচন চেয়েছিলেন, এটার প্রেক্ষিতে কিন্তু আমাদের মূল দাবি ছিল, যদি ওই সময় সরকার এই দাবিকে উপেক্ষা করে তাদের দিয়ে নির্বাচনটা করতে চেয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসছেন কিনা জানি আমরা। অবশ্যই আমরা এখন নির্বাচনকালীন একটি স্বচ্ছ সহায়ক সরকারের মাধ্যমে আমরা একটা নির্বাচন চাই, যে কমিশনটি থাকবে নিউট্রাল এবং শক্তিশালী এবং সবার। ডক্টর শাহাদাত, আমরা আবার আসবো আপনার কাছে। জনাব শেখ হারুন রশিদ, আমার বিরতির পর আপনার কাছে একটি অন্য প্রশ্ন রয়েছে। বিরতির আগে আমি যেটি আপনার কাছে জানতে চাইবো, আপনি কি চান কিনা যে বিএনপি নির্বাচনে আসুক? আমি আপনাকে আগেই বলেছি যে আমি এমন একটি দল করি যে দলের নেত্রী হলো বাংলাদেশের গণতন্ত্রের মানুষকন্যা এবং দেশরত্ন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা। উনি যে নীতিতে বিশ্বাস করে, উনি গণতন্ত্রকে আপহোল্ড করতে চান, আমিও ওনার কর্মী হিসেবে আমি তার বাইরে আমি যাবো বলে আমি মনে করি না, এবং সেই চিন্তাধারা নিয়েই আমি দল করি। জনাব শেখ হারুন রশিদ, সেই ক্ষেত্রে আপনি মনে করেন কিনা যে বিএনপিকে সমান সুযোগ দেওয়া উচিত? যেমন ডক্টর শাহাদাত আজকে একটি সভা করার কথা বলছিলেন, সেই সভাটি করার অনুমতি পাননি, বিএনপিকে আসলে সেভাবে সভা সমাবেশ করার অনুমতি পাচ্ছে? না, আমি অত্যন্ত দুঃখের সাথে আমি আগেও বলেছি যে ওনাদের হঠাৎ সভা করতে দিলে দেখা গেল ওনার একটা মিটিংয়ে হয়তো 100-150 লোককে কুপিয়ে মেরে ফেললেন, গুলি করে মেরে ফেললেন। তাহলে দেশে এমন একটা রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হবে যে আমাদের নির্বাচনের জন্য আমাদের খুব কষ্ট হবে। কিন্তু জনাব শেখ হারুন রশিদ, বিএনপির কোনো সভা সমাবেশে কোনো লোক মারা গিয়েছে কিনা, মানে আমরা কি এটি কোনো অভিজ্ঞতা থেকে বলছি নাকি মানে কোন আশঙ্কা থেকে এই কথা বলছি? না, আমি বলছি যেহেতু তারা রূপকল্প 2020 ঘোষণা করছে, তারা এর আগে তো ক্ষমতা ছিল, কিন্তু আমরা যেহেতু 2000 সেটি অবশ্য আরেক প্রশ্ন হলো ডক্টর শেখ হারুন রশিদ। ডক্টর শাহাদাত হোসেন, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটি বিরতি নিচ্ছি। ডক্টর শাহাদাত, নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের সাথে সংলাপে যাবেন বলছেন, কোনো পরিবর্তন জরুরি বলে আপনার মনে আছে কিনা আমাদেরকে যদি 2 লাইনে একটু বলেন। ডক্টর শাহাদাত। না, আমাদের যে আওয়ামী লীগের বন্ধুদের কথা শুনলে যেটা মনে হয় যে এদের উপরের লেভেল থেকে নিচের লেভেলের সমস্ত আওয়ামী লীগের নেতাদের কথা একই, যে আমরা যদি এখন একটা সমাবেশ করি সেখানে হয়তোবা এখানে আপনার কথা বিএনপির ঊর্ধ্বতন নেতৃবৃন্দ থেকে কোনখানে আলাদা ডক্টর শাহাদাত? মিথ্যা এক্সকিউজ অথবা ভিত্তিহীন এক্সকিউজ দিয়ে তো আর এইসব এদের কাজ এরা করবে, হয়তো আমাদের কাজ তারা করতে দিবে না, আমাদের সমাবেশ করতে দিবে না। এই ধরনের এক্সকিউজের মধ্যে না গিয়ে আমার মনে হয় যে যদি শেখ হাসিনা যদি সব জায়গায় গিয়ে তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে, ঠিক একইভাবে আমাদের নেত্রীকে সব জায়গায় সমাবেশ করার জন্য অনুমতি দিতে হবে এবং নেত্রী সব জায়গায় সমাবেশ করার সব জায়গার অনুমোদন চান। জনাব শেখ হারুন রশিদ, এই বিষয়ে আপনি কোনো কিছু বলবেন কিনা? বিএনপি নেত্রী এবং বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ যে কোনো জায়গায় গিয়ে নির্বাচনী প্রচারণা করতে পারবেন কিনা, বা যে তার দলের আদর্শের কথা বলতে পারবেন কিনা? না, আসল কথাটা আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই। বিএনপি ক্ষমতা ছিলেন, তারা যেভাবে আচরণ করেছিলেন অন্য বিরোধী রাজনৈতিক দলের প্রতি এবং আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগ তো সে পর্যায়ে কিছু করে নাই, তাহলে তারা এত ভয় কেন পায়? তারা আওয়ামী লীগ সেই পর্যায়ে কিছু করে না, আমরা আশা করব যে সেই পর্যায়ে পর্যন্ত যাতে না যায়। শেখ হারুন রশিদ, ডক্টর শাহাদাত হোসেন, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকার।